এই প্রশ্নটি থেকেই যাচ্ছে যে ফাঁসটা আসলে করবেন কি, কে বা কারা সরকার কিভাবে চাপ দিয়ে যাচ্ছে, কিসের চাপ দিচ্ছে, ভয়টা কিসের, কাকে ভয় পাচ্ছে সরকার। ইউনূস সরকারের জালিয়াতি যখনই ফাঁস হওয়ার কথা আসে তখনই ইউনূস নাটক করতে শুরু করে দেন পদত্যাগের। তার মানে আগামী কয়েক মাস আমরা বারবার এই নাটক দেখতে থাকবো। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি রাষ্ট্রের সাথে কোনো ফ্রড করবে না। আগামী বছর জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না প্রধান উপদেষ্টা, আর জুনের মধ্যেই হবে নির্বাচন। রাজনৈতিক দলের সাথে বৈঠকে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সচিবালয় অচল, আজকেও সারাদিন সচিবালয়ে অচল থেকেছে, আগামীকালকেও সচিবালয়ে অচল থাকবে তেমন ঘোষণা দেওয়া হয়েছে। সচিবালয়ের লাইট অফ করে দেওয়া হয়েছে, ফ্যান অফ করে দেওয়া হয়েছে, এসি অফ করে দেওয়া হয়েছে, সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে তারা মাঠে নেমেছেন। এরকম পরিস্থিতিতে সচিবালয়ের যে অস্থিরতা, সেই অস্থিরতা সরকার কাটাতে পারবে কিনা, নতুন যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশও সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা রিফিউজ করেছেন। এই রকম পরিস্থিতিতে বলা হচ্ছে সচিবালয়ে আওয়ামী লীগ ঢুকেছে। আওয়ামী সরকারের সময় আমরা যে কোনো গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে যেমন ছাত্রলীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে আবির্ভূত হতে দেখেছি, এখন এনসিপি ঠিক সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে তারা সেই ভূমিকা পালন করতে যাচ্ছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যেন এক চাকরি খেকো দানব হয়ে উঠেছে। গত কয়েক মাসে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি বা লাইভ শেয়ার দেওয়ার জন্য 12 সরকারি কর্মকর্তার চাকরি খেয়েছে সরকার। তবে এসব টুকটাক চাকরি খেয়ে পোষাচ্ছে না ডক্টর ইউনূস সরকারের, তাই 47 বছরের পুরানো কালো আইনকে ফিরিয়ে এনেছে তারা। আর এর প্রতিবাদে ফুঁসে উঠেছে বাংলাদেশ রাষ্ট্রের হৃৎপিণ্ড বলে পরিচিত সচিবালয়। চ্যালেঞ্জ সেনাবাহিনী আমলে নিচ্ছে কিনা এবং চ্যালেঞ্জ নিলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলছেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোন বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। দেশে যে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে এবং চারিদিকে গুঞ্জন চলছে, সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। সেনাবাহিনী থেকে প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলা হলো। সরকারের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক, করিডোর ইস্যু, নিরাপত্তা ইস্যু, মব ভায়োলেন্স, অনেক কিছু বলে দেওয়া হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবে। সবাইকে অনুরোধ করবে ভিডিও ধৈর্য সহকারে আশা করে আজকেও সারাদিন সচিবালয়ে অচল থেকেছে, আগামীকালকেও সচিবালয়ে অচল থাকবে তেমন ঘোষণা দেওয়া হয়েছে। সচিবালয়ের লাইট অফ করে দেওয়া হয়েছে, ফ্যান অফ করে দেওয়া হয়েছে, এসি অফ করে দেওয়া হয়েছে, সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে তারা মাঠে নেমেছেন। এরকম পরিস্থিতিতে সচিবালয়ের যে অস্থিরতা, সেই অস্থিরতা সরকার কাটাতে পারবে কিনা, নতুন যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশও সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা রিফিউজ করেছেন। এই রকম পরিস্থিতিতে বলা হচ্ছে সচিবালয়ে আওয়ামী লীগ ঢুকেছে এবং সচিবালয়ে আর একটা বিপ্লব হবে এরকম ঘোষণাও দেওয়া হচ্ছে। সচিবালয়কে সত্যি সত্যি আওয়ামী লীগ ঢুকেছে? আওয়ামী লীগ ঢুকে সচিবালয়কে অচল করে ফেলছে? আওয়ামী লীগকে এত বেশি শক্তি অর্জন করে ফেলেছে? সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সচিবালয়ে অচল হয়ে পড়েছে। কার্যত আজকেও সারাদিন অচল ছিল, এর আগে গতকালকেও অচল ছিল, আগের সপ্তাহের 2 দিনও অচল ছিল। সব মিলিয়ে সচিবালয়ে স্থবিরতা নেমে এসেছে। আজকে উপদেষ্টা আসিফ নজরুল তাদের সঙ্গে মিটিং করতে চেয়েছিলেন, কিন্তু কী কারণে মিটিংটা হয়নি সেটাও একটা অজানা রহস্য। এদিকে হাসনাত আবদুল্লাহরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, গণমাধ্যমে বলছেন সচিবালয়ে ফ্যাসিস্ট ঢুকেছে, আওয়ামী লীগের ফ্যাসিস্ট ঢুকেছে। যদি সচিবালয়ে যে কু করার চিন্তা হচ্ছে সেই কু যদি বন্ধ করা না হয় তাহলে সচিবালয়ে আর একটা বিপ্লব হবে, এদের কাউকে ছাড় দেওয়া হবে না। চাকরি অধ্যাদেশেও বলা হচ্ছে কোনো ধরনের কাউকে প্রভাবিত করে কোনো ধরনের আন্দোলন তৈরি করতে চাইলে তাদের চাকরি চলে যাবে। এখন কি সচিবালয়ে যত কর্মচারী কর্মকর্তা রয়েছেন তাদের সবার চাকরি চলে যাবে? সবাইকে বাদ দিয়ে নতুন করে চাকরি দেওয়া হবে সচিবালয়ে? নতুন করে চাকরি দিতে চাইলে কোন পদ্ধতিতে সরকার চাকরি দেবে, কিংবা হাসনাত আবদুল্লাহরাই বা
কোন পথ বাতলে দেবেন সরকারকে, সেই প্রশ্ন কিন্তু সামনে এসেই যাচ্ছে। সচিবালয় কেন অচল হলো? সচিবালয়ের অচল অবস্থা থামছে না এবং আজকে আসিফ নজরুল মিটিং করতে চেয়েছিলেন, সেই মিটিংটা হয়নি। সেই মিটিংটা কেন হয়নি সেটাও একটা রহস্য। সেরকম মুহূর্তে বিবিসি বলছে যে 4টি যে নতুন করে অধ্যাদেশ জারি করা হয়েছে, মানে অধ্যাদেশে যে 4টি পয়েন্ট রয়েছে চাকরি যাওয়ার ক্ষেত্রে, সেই ব্যাপারগুলো সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা মানছে না। এর আগে তো 1 সপ্তাহের মধ্যে চাকরি যাওয়ার ব্যাপার ছিল, এখন 30 দিনের মধ্যে আপিলের ব্যাপারটা যুক্ত করা হয়েছে, কিন্তু রাষ্ট্রপতির সিদ্ধান্তের বাইরে গিয়ে, বিরুদ্ধে গিয়ে কোনো আপিল করা যাবে না এমন কথাও সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মকর্তাদের যদি চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয় যে কোনো একটা পয়েন্ট ধরে, তাহলে তাদের আর করার কিছুই থাকবে না, তারা চলে যেতে বাধ্য হবেন। কি আছে আদেশে? অধ্যাদেশটিতে 4টি বিষয়কে অপরাধের আওতায় এনে 3টি শাস্তির কথা বলা হয়েছে, যেমন বরখাস্ত, অব্যাহতি এবং বেতন ও পদের গ্রেড কমিয়ে দেয়া। যেসব অপরাধের জন্য শাস্তি দেয়া যাবে সেগুলো হলো আনুগত্য দেখানো ও কাজে অনানুগত্য দেখানো, অর্থাৎ আনুগত্য না দেখানো এবং কাজে বাধা দেয়া, একক বা সমবেতভাবে কাজে অনুপস্থিত থাকা, কাউকে কাজ থেকে বিরত থাকতে উস্কানি দেয়া এবং কাউকে কাজ করতে বাধা দেয়া। অধ্যাদেশের সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান সংক্রান্ত ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন বা অনানুগত্যের সামিল বা অন্য কোনো কর্মচারীদের মধ্যে অনানুগত্য সৃষ্টি করে, শৃঙ্খলা বিঘ্নিত করে বা কাজে বাধা তৈরি করে, তাহলে সেটি হবে অসদাচরণ। এমন অপরাধের জন্য পদ বা বেতন গ্রেড অবনমীকরণ, চাকরি হতে অপসারণ এবং চাকরি থেকে বরখাস্ত করাও যাবে। আবার কেউ যদি একক বা দলবদ্ধভাবে ছুটি বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কাজে অনুপস্থিত থাকেন এবং এই ধরনের কাজ করতে কাউকে উস্কানি দেন, কাউকে কাজ করতে বাধা দেন, তাহলেও তার জন্য একই শাস্তি হবে। এই অধ্যাদেশ অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আসলে নিয়োগকারী কর্তৃপক্ষ বা এ বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অভিযোগ গঠন করে 7 দিনের মধ্যে কারণ দর্শানো নোটিশ দেবেন। নোটিশের জবাব পেলে সেটি বিবেচনা করে কাউকে দোষী সাব্যস্ত করা হলে কিংবা তাকে কোনো দণ্ড দেওয়া হবে না, সেজন্য নোটিশ জারির 7 কার্যদিবসের মধ্যে কারণ দর্শাও জবাব দেবেন কর্তৃপক্ষ। এরপর অভিযুক্ত ব্যক্তি কারণ ব্যাখ্যা করে জবাব দিলে তা বিবেচনা করে বা জবাব না দিলে অধ্যাদেশে যেসব শাস্তির কথা বলা আছে সেই সব দণ্ড দেওয়া হবে। কোনো কর্মচারীকে দণ্ড দেওয়া হলে তিনি 30 কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন, তবে রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। অর্থাৎ রাষ্ট্রপতি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, রাষ্ট্রপতিকে দিয়ে যদি সরকার সিদ্ধান্ত নেন যে অমুকের চাকরি থাকবে না, তাহলে রাষ্ট্রপতির সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না। এর আগের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশে ছিল 7 দিনের মধ্যেই চাকরি চলে যাবে, 3 কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে হবে, 7 দিনের মধ্যে কোনো ধরনের কি বলবে ইনভেস্টিগেশন ছাড়া তার চাকরি চলে যাবে, তিনি কোনো আপিল করতে পারবেন না। এখন আপিল সংযুক্ত করা হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন 30 কার্যদিবসের মধ্যে তার চাকরি থাকবে না, এরকম সিদ্ধান্ত যদি নিয়ে ফেলেন, অর্থাৎ সরকার যদি এরকম সিদ্ধান্তের ফাইল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন, তাহলে তার বিরুদ্ধে আর কোনো আপিল করা যাবে না। এই আদেশের বিরুদ্ধে সচিবালয় অচল হয়েছে। আর সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের এখন পুরোপুরি আওয়ামী লীগ বলা হচ্ছে, যে আওয়ামী লীগ ঢুকে এই কাজ করছে। যারা আন্দোলন করছে তারা সবাই আওয়ামী লীগ কিনা সেই প্রশ্ন তো সামনে আসেই, যখন হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদরা বলছেন যে এখানে আরেকটা বিপ্লব হবে, এই কু না থামালে আওয়ামী লীগের পরিণতি বরণ করতে হবে তাদেরকে, সচিবালয়ে আওয়ামী লীগ ঢুকেছে, এরকম নানা অনেকদিন থেকে আওয়ামী তত্ত্ব। এই আওয়ামী রিক্সা হয়ে ফিরেছে, রিক্সা শ্রমিক হয়ে আওয়ামী লীগ ফিরেছে, পলিটেকনিকের ছাত্র হিসেবে আওয়ামী লীগ ফিরেছে, এ হয়ে আওয়ামী লীগ ফিরেছে, ওই হয়ে আওয়ামী লীগ ফিরেছে, এরকম তত্ত্ব আমরা এর আগে শুনতাম। কিছুদিন এই তত্ত্ব শোনা যায়নি, আবারও এই তত্ত্ব সামনে আনা হচ্ছে। আদতে সচিবালয়ে কি হচ্ছে? এবং সচিবালয় যদি স্থবির থাকে তাহলে সরকার স্থবির, সরকারের কোনো কর্মকাণ্ড চলবে না, সরকার ফাংশন করবে না, এক ধরনের অচল অবস্থা তৈরি হবে। আওয়ামী সরকারের সময় আমরা যে কোনো গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে যেমন ছাত্রলীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে আবির্ভূত হতে দেখেছি, এখন এনসিপি ঠিক সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে তারা সেই ভূমিকা পালন করতে যাচ্ছে বা করছে, আমরা দেখেছি। কোনো কোনো ক্ষেত্রে ছাত্রলীগের চেয়েও ভয়ঙ্কর রূপে তাদেরকে আবির্ভূত হতে দেখছি। যেমন আন্তর্জাতিক শক্তির স্বার্থ রক্ষায় সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে এমন অভিযোগ রয়েছে, যেমন রাখাইনের উদ্দেশ্যে করিডোর দেওয়া কিংবা চট্টগ্রাম বন্দরের মতন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া পরিচালনা করার নামে এসবের বিরুদ্ধে তো বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ করছে, তাদের অবস্থান জানিয়েছে। এইগুলোতে যারা আন্দোলন শুরু করেছে, যেমন বন্দরে, চট্টগ্রাম বন্দরে শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছে, সরকারি নতুন যে অধ্যাদেশ কর্মচারীদের জন্য সেটার বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেগুলোতে জাতীয় নাগরিক কমিটি হুঙ্কার দিচ্ছে, হুঁশিয়ার উচ্চারণ করছে। কেন, কি কারণে, তাদের স্বার্থটা কোথায়, আসছে সে বিষয়। এখন সারা দেশে যে আলোচনার বিষয়টি তা হচ্ছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সরকার যে নতুন অধ্যাদেশটি জারি করেছে সেটার বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেটাই তো। সেই অধ্যাদেশে আসলে কি বলা হচ্ছে? যা বলা হচ্ছে তা তো একেবারেই সংবিধান পরিপন্থী এবং ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে সম্পূর্ণ বিরোধী, এমনই একটি কালাকানুন, বিশেষজ্ঞরা তেমনটা বলছেন। এই অধ্যাদেশে বলা হচ্ছে শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করলে, কাজে বাধা সৃষ্টি করলে, ছুটি ছাড়াই কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলে কিংবা অন্য কাউকে অনুপস্থিত থাকতে উৎসাহিত করতে কিংবা
কর্তব্য পালন না করার জন্য কেউ উস্কানি দিলে তাদেরকে চাকরিচ্যুত করার মতন বিধান যুক্ত করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনে তেমন একটা সুযোগ এখানে রাখা হয়নি। 3 ধরনের শাস্তির কথা এখানে বলা হচ্ছে, আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন। একটা হচ্ছে সরাসরি বরখাস্ত করা যেতে পারে, অব্যাহতি দেওয়া যেতে পারে এবং পদাবনতি বা বেতন কাঠামো কমিয়ে আনা। এগুলোর ক্ষেত্রে কি বলা হচ্ছে, প্রথমে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে বা কর্তৃপক্ষ দেবে, তারপর 7 দিনের মধ্যে জবাব দিতে হবে, তারপরে আবারও তার বিরুদ্ধে শাস্তির জন্য কেন পদক্ষেপ নেওয়া হবে না যদি সন্তুষ্ট না হয়, তারপর চাকরিচ্যুতের মতন যে কোনো দণ্ড কর্তৃপক্ষ দিতে পারবে। এখানে বলা হচ্ছে কি যে এই যে এর বিরুদ্ধে আপিল করতে পারবে, মানে উচ্চপদস্থ যে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মানে সেখানে আপিল করতে পারবে, কিন্তু কর্তৃপক্ষ ইচ্ছা করে সেই আপিল তারা মানে গ্রহণ করতেও পারে, নাও করতে পারে, না করার সম্ভাবনা বেশি, মানে একচ্ছত্র আধিপত্য দিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে। আপিল করতে পারবে ঠিকই, তবে আবার রাষ্ট্রপতি যদি কোনো ধরনের আদেশ দিয়ে দেয় সেটির বিরুদ্ধে আর কোনো আপিল করা যাবে না। কেন এটি করা হচ্ছে? এই সময়ে বলা হচ্ছে যে কর্মকর্তা কর্মচারীরা যেভাবে লাগাম ছাড়া চলছেন, যখন তখন প্রশাসনকে অস্থির করার চেষ্টা করছেন, এটা কাম্য নয়। যারা অনিয়ম দুর্নীতি করার চিন্তা করবেন তারা সংশোধিত আইনে কিছুটা হলেও ভয় থাকবেন। এটি বাস্তবতা, এটি স্বীকার করে নিতে হয়। সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা যে কোনো সময় যে কোনোভাবে আন্দোলন যায়, এটা নিঃসন্দেহে সরকারের বিভিন্ন ক্ষেত্রে কাজের বাধা সৃষ্টি হয়, কিন্তু সেইগুলো প্রতিরোধের জন্য তো আইন রয়েছে। সেগুলো কার্যকর না করে কেন এইভাবে মানে শর্ট নোটিশেই 14 কার্য দিবসের মধ্যে তাদেরকে শাস্তির আওতা আনতে পারবে, কেন তারা আপিল করতে পারবে না রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে? এই জন্যই এগুলোকে কালা কানুন বলা হচ্ছে। যারা আন্দোলন করছেন তারা কি বলছেন? এবং মজার কথা হচ্ছে, একটু বলে রাখি, এই অধ্যাদেশটি কিন্তু সরকারের সব কর্মকর্তা কর্মচারীদের জন্য নয়, শুধুমাত্র কর্মচারীদের ক্ষেত্রে। দুর্নীতির ভাগ বাটোয়ারা কোথায় গিয়ে আগে বেশি পৌঁছায়? কর্মকর্তাদের ক্ষেত্রেই তো। তারাই তো যেমন ইচ্ছে চলেন, তাদের উপর ছড়ি ঘোরানোর লোক তো খুব কম। অথচ কর্মচারীদের ক্ষেত্রে আইন থাকা সত্ত্বেও আবার এই অধ্যাদেশটি জারি করা হয়েছে। কেন সে বিষয়ে একটু বলবো। এখন কর্মচারীরা যা বলছেন যে এই অধ্যাদেশের বলে কি হবে, তাদের উপরে যে কোনো নিবর্তনমূলক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সম্ভব হবে, মত প্রকাশের অধিকার ক্ষুণ্ণ হবে, সভা সমাবেশ কিংবা কর্মবিরতির মতন কোনো প্রতিবাদ কর্মসূচি তারা করতে পারবে না, যেটি বলছিলাম যা সংবিধানের একেবারেই পরিপন্থী। গণতান্ত্রিক অধিকার বলে কিছু থাকে না। এবং অফিসের যারা উচ্চপদস্থ কর্মকর্তারা বা বস, তাদের যে কোনো অন্যায় আদেশ পালনে বাধ্য থাকতে হবে। পক্ষান্তরে তাই যে আমি অফিসের বস, আমার কোনো কর্মচারী তাকে আমি কোনো অন্যায় আদেশ দিলাম, তুই করলেন না, তাকে যে কোনো অজুহাতে আমি যে কোনোভাবে আটকে দিতে পারি, চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারি, সেই সুযোগটি রাখা হচ্ছে। এখন বিষয় হচ্ছে সরকার যেটি বলছিল যে সরকারের এই কর্মচারীরা বিভিন্ন সময় লাগাম ছাড়া আন্দোলন করছে, তাদেরকে ঠেকিয়ে রাখা যায় না, তাদেরকে একটা বাইন্ডিংসের মধ্যে আনার জন্য এই ব্যবস্থা। আসলে কি তাই? বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেক ধরনের আন্দোলন হয়েছে। অনেকে বলছেন প্রশাসন যন্ত্র এবং সচিবালয়ের বিভিন্ন ঘটনার কারণে সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে, এবং বিশেষ করে পদোন্নতি সহ চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিসিএস এর বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের যে মধ্যে যে বিরোধ লেগে আছে, সেইগুলোর নিষ্পত্তির জন্য এই অধ্যাদেশটি জারি করা। যদি তাই হয়ে থাকে, তাহলে আর যারা মব ক্রিয়েট করে এ ধরনের দাবি দাওয়া আদায় করছে তাদের ক্ষেত্রে কি হবে? এবং জাতীয় নাগরিক পার্টি তো সরকারের কোনো ফর্মাল বাহিনী নয়। আগে বলা হতো যে পুলিশ নেই, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটির এখনকার যে নেতারা, তারা আগে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে নেমেছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন আন্দোলনে বাম হাত ঢুকিয়েছে, ঝাঁপিয়ে পড়েছে, সংঘর্ষ হয়েছে। তখন তো তাদের পক্ষে তাও একটা যুক্তি ছিল, ছাত্ররা করছে। এখন তো আর ছাত্র নেই, এখন তো একটা রাজনৈতিক দল। কিংস পার্টি তো আর এমনি এমনি বলা হয় না। তো কি করছে জাতীয় নাগরিক পার্টি? তারা কি বলে হুঁশিয়ারি হুঙ্কার ছাড়ছে? যেমন হান্নান মাসুদ, জাতীয় নাগরিক কমিটির নেতা, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক, তিনি বলছেন আজ সচিবালয়, এনবিআর এবং পোর্টে মানে বন্দরে যারা স্ট্রাইক করছেন তাদের বলছি বিপ্লব ওখানেও হবে। এটা কোন ধরনের হুঁশিয়ারি, কোন ধরনের হুঙ্কার? হাসনাত আব্দুল্লাহ তিনি কি বলছেন? বাংলাদেশের লাখ লাখ হাসনাত আব্দুল্লাহ আছেন। এই হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমে যদি বাধা আসে, সেটি কঠোর হাতে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে। আপনারা এটি ভাববেন না যে আপনাদের বিকল্প নাই, সরকারকে যদি জিম্মি করেন সেটার পরিস্থিতি ভালো হবে না। তার এই কথাগুলোর মধ্যে সব লুকিয়ে আছে। 1 নম্বর হচ্ছে, তারা যদি প্রথমে বলছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে ছাত্রলীগের যে রূপ ছিল তার চেয়ে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছেন। বন্দরে যারা অবস্থান কর্মসূচি করছেন তারা তো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছেন, তাদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে কেন? সচিবালয়ে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে তো আলোচনার পথ একেবারে নেই বললেই চলে। সরকারের সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের সঙ্গে, তারা আন্দোলন করছে, তাদের সাথে তারা বসবে। এখানে এনসিপি কেন বাহাত ঢুকাবে? এবং হাসান আব্দুল্লাহ বারবার বলে আসছেন গত 2-3 দিন ধরে যে ভাববেন না আপনাদের বিকল্প নেই, বিকল্প খুঁজে নিতে আমরা পারি। কি বিকল্প? আরেক নেতা জাতীয় নাগরিক পার্টির, তিনি আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যারা এই আন্দোলন করছে তাদের এই অধ্যাদেশের মাধ্যমেই বরখাস্ত করে নতুন লোকজন নিয়োগ দেওয়া হবে বা নিয়োগ দেওয়ার জন্য আবেদন জানাচ্ছে। তাদের নিয়োগ দেওয়া হবে, কোত্থেকে নিয়োগ দেওয়া হবে, কিভাবে নিয়োগ দেওয়া হবে, সেগুলোর তো কোনো প্রশ্ন আমরা তুললেও উত্তরগুলো খুঁজে পাই না। এবং এতদিন আমি তো বলে আসছিলাম যে করিডোরের ক্ষেত্রে সবাই কথা বলছে, সবাই, কেউ বলিষ্ঠ কণ্ঠে, কেউ চাপা কণ্ঠে, কেউ নরম সুরে বলছে। তো অন্তত দেশের স্বার্থে না বললে, কথাগুলো না বললে তারা প্রশ্নবিদ্ধ হবেন, এই কথাটুকু অন্তত তারা বুঝতে পারছেন, যারা চাপা স্বরেও বলছেন, কেন কণ্ঠে বলছেন। কিন্তু এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতারা এখনো পর্যন্ত একটা মানুষও করিডোরের বিরুদ্ধে বলেনি। বন্দর বিষয় এখন তারা তো সরাসরি সরকারের পক্ষে নেমেছে। আজকে আমাদের সরকারি চাকরি অধ্যাদেশ 2025 এটা নিয়ে একটা আপনার বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন আমাদের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারীরা। একই সঙ্গে এই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে তারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ সচিবালয় কর্মচারী কর্মকর্তা ঐক্য ফোরাম নামক একটা সংগঠনের পক্ষ থেকে আপনার এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এখন আসলে কেন এই যে ঝামেলাগুলার বিষয়টা, গেল 22 মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন হয়। আর খসড়া অনুমোদনের পর গতকালকে এটার অধ্যাদেশ জারি করা হয়। কর্মচারীদের অভিযোগ 4.5 দশক আগের বিশেষ বিধানের কিছু নিবর্তনমূলক ধারা সংযোজন করে অধ্যাদেশটি করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদনের পর থেকে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলছে। বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারীরা তারা এটাকে নিবর্তনমূলক এবং কালা কানুন আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আর সারা দেশের কর্মচারীরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবং আগামীকাল সকাল 10টায় সব মন্ত্রণালয় এবং বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় চত্বরের বাদামতলায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন। এটা স্পষ্টত অধ্যত্ত আমি মনে করি। দেখেন, সার্জিস হাসনাদের সাথে আমি 100টা সমালোচনা ভিডিও বানাই, কিন্তু বাংলাদেশে দুর্নীতির সবচেয়ে বড় আখ্যা হচ্ছে প্রশাসনের এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো। সবাই যে দুর্নীতিবাজ তা না, দুর্নীতিবাজদের ভিড়ে ভালো মানুষগুলো এখানে টিকে না। আর একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় লুটপাটের সিস্টেমের মধ্যে সবচেয়ে বড় জায়গা হচ্ছে এই সচিবালয়গুলো, হার্টগুলা। প্রকল্প অনুমোদন একনেক থেকে আসে, এখান থেকে বাস্তবায়ন, বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন, একজন সচিবের পাওয়ার এটা তো জানেনি। মন্ত্রী এমপির কাছাকাছি, মন্ত্রী এমপি তো বেলি নাই, এমপি গিয়ে সচিবালয়ের বারান্দার মধ্যে হাঁটা লাগে যদি সরকারের খুব খাস লোক না হয়। তো এই জায়গাগুলো যতক্ষণ দেশে সুন্দরভাবে পরিচালিত না হবে, এই জায়গাগুলোর মধ্যে যতক্ষণ এখানে মানে সততা না আসবে, ততদিন বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। সচিবালয় বা সচিব এই পদটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে কতগুলা ধাপ পার করে একজন ইউএনও, তারপর ডিসি, এসপি, কতগুলো জায়গার পরে একজন জায়গাতে আসা উপসহকারী সচিব, তারপরে একটা পর্যায়ে গিয়ে সচিব তারা হন, যাদের হাতে বাংলাদেশ নামক রাষ্ট্রটার হারটা আছে। এখানে ব্যাপক অনিয়ম চলে, ব্যাপক। এগুলা বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। তবে আমরা এটা মনে করি ডক্টর ইউনূসের পলিটিক্যাল সিদ্ধান্তগুলো হয়তো সমালোচনার ইস্যু হতে পারে, কিন্তু সরকারি চাকরি বা সরকারি অধ্যাদেশে যদি কোনো রকম বিবর্তন, সংযোজন, বিয়োজন হয়, অবশ্যই তিনি এটা দেশের ভালোর জন্য করতেছেন। এতটুকু আস্থা অন্তত ইউনূসের প্রতি দেশের মানুষের আছে, আমি এটা আস্থা রাখতে চাই। তবে সার্জিস হাসনাদের পলিটিক্যাল ওই যে কথার ভিতরে যে এগুলা যারা আন্দোলন করতেছে সব আওয়ামী লীগের লোক, এরকম ইয়ামার্কা কথা বন্ধ করতে হবে। হ্যাঁ, সকল কিছু বেটা, তুই তো নিজেই তো আওয়ামী লীগের লোক, তাই না? সার্জিস হাসনাদের তো সাবেক ছাত্রলীগ, অন্তত এখনো জায়গা পিড়িতে আছে, আমরা কেমনে বলবো? আন্দোলনটার যারা বিরোধিতা করছেন তাদের যৌক্তিক সমালোচনা করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। কিন্তু ঠেলা দিয়া নিয়ে টেকিং, ওই এরাই তো সচিবালয়ে থাকা সব আওয়ামী লীগ, এই ধরনের মানে ফালতু কথাবার্তার জন্য সার্জিস এবং হাসনাদের এনসিপির জনপ্রিয়তা কমে যাচ্ছে। তো সারা বাংলাদেশের সব সরকারি কর্মচারী আওয়ামী লীগের হয়ে গেল, এক মুহূর্তে এগুলো আসবে। আন্দোলনকে যারা প্রমোট করছেন, এখানে প্রমোট করছেন এক একজন এক এক কারণে, ব্যক্তির স্বার্থে বা নিজেদের পদের স্বার্থে অথবা সিন্ডিকেটের স্বার্থে। বাট আমরা চাই সরকারি চাকরির যদি কোনো পরিবর্তন, সংযোজন, বিয়োজন, অধ্যাদেশ নতুন যাই আসুক, অবশ্যই এটা রাষ্ট্রের কল্যাণের জন্য করা উচিত। বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।